ওকে, লাস্ট ক্লাসে আমরা ওই কোনো একটা বিক্রিয়ার ডেল এইচ থেকে কোনো একটা যৌগের সংগঠন তাপ কিভাবে নির্ণয় করা যায় এটা দেখছিলাম আর কি। তো ওই ক্ষেত্রে আমরা তিনটা ডেফিনেশনের সহায়তা নিয়েছিলাম। একটা ছিল বিক্রিয়া তাপ, আরেকটা ছিল সংগঠন তাপ বা সংগঠন এনথালপি যেটাকে বলি, আর আরেকটা ছিল হচ্ছে দহন তাপ, এরকম ছিল। আজকে আমরা আরেকটা এরকম টার্ম পড়বো, সেটা হচ্ছে প্রশমন তাপ, যেটা নিয়ে আমরা 9-10-এ আগেই একটু আইডিয়া আছে আমাদের। সেই প্রশমন তাপ নিয়ে আরেকটু কয়েকটা খ নাম্বারের কোশ্চেন কখনো গ ঘতেও আসে। আচ্ছা, বন্ধন শক্তি। আচ্ছা, বন্ধন শক্তি নিয়ে একটু পরে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। সো ওই নর্মালি বন্ধন শক্তি তো ওই যে অণুতে দুইটা পরমাণু পরস্পরের সাথে যে শক্তি দ্বারা আবদ্ধ থাকে ওইটাকে বন্ধন শক্তি বলি। বন্ধন শক্তি আর সংগঠন তাপ এক না। সংগঠন তাপ তো উপাদান মৌল থেকে ওইটাকে তৈরি করতে যে পরিমাণ শক্তি দরকার হয় সেটাকে আমরা আহ, সংগঠন তাপ বলি। আচ্ছা, যেটা এখন বলতেছিলাম, তো আজকে আমরা প্রশমন তাপ বা প্রশমন এনথালপি দিয়ে শুরু করব, যেটা আমাদের 9-10 একটু আইডিয়া আছে। ওইটার একটু আরো কিছু জিনিস একটু ডিটেলস পড়বো। এই কোশ্চেন গুলো আসবেই, বোর্ডের খুব কমন কোশ্চেন, বোর্ড কোশ্চেন গুলো যদি দেখিস। তো শুরু করতেছি প্রশমন তাপ দিয়ে বা প্রশমন এনথালপি যেটাই বলি না কেন। সো প্রশমন তাপ জিনিসটা যেটা ছিল, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া আমরা জানি সবসময় লবণ আর পানি উৎপন্ন হয়। ধর আমি দুই একটা বিক্রিয়া লিখতেছি, যেমন HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই অ্যাকোয়াস। এটা বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড হবে অ্যাকোয়াস, আর সাথে পানি হবে H2O। এইটা হবে লিকুইড আর কি, এল। এরকম ধর, যেমন HNO3, এইটার সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড এটার বিক্রিয়া দিই, তখন এখানে পটাশিয়াম নাইট্রেট অ্যাকোয়াস লবণ, আর এই পানি লিকুইড। আচ্ছা, সো এখানে আমি কয়েকটা তীব্র অ্যাসিড আর হ্যাঁ, এটা নাইট্রিক অ্যাসিড ভাই, HNO3। আচ্ছা, আমরা এইখানে কয়েকটা আই মিন শক্তিশালী অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লিখছি আর কি। প্রত্যেকটা ক্ষেত্রেই ডেল্টা এইচ এর মান মোটামুটি -57.3 কিলো জুল পার মোল আসতো, মনে আছে 9-10 এটা ছিল যে। এটার ক্ষেত্রেও কেন ডেল্টা এইচ সবসময় একই রকম আসতো মনে করাই দিচ্ছি, যদি নাও মনে থাকে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি যদি এখন এখানে H2SO4 নেই, তাহলে এটার সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, তাহলে সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা Na2SO4 অ্যাকোয়াস, আর সাথে আবারও পানি লিকুইড। এই ক্ষেত্রে আমার এই বিক্রিয়াটাকে সমতা করতে গেলে এখানে একটা 2 দিতে হয়, বাট আচ্ছা ওকে, এখানে আমরা 2 দিচ্ছি। তো তাতে আমাদের H2, ওই যে হাইড্রোজেন, এখানে আবার একটা 2 অণু পানি চলে আসবে, মানে 4 হয়ে যাবে। তো তখন যে ডেল্টা এইচ আসবে ওটাকে আমরা প্রশমন তাপ বলবো না। আমি প্রশমন তাপের সংজ্ঞাটা এখনো কমপ্লিট করি নাই, একটু পরে বলবো। এই ক্ষেত্রে আমাদের এখানে একটা হাফ দেওয়া লাগবে যাতে বিক্রিয়াটা এভাবে সমতা করা যায়। ওকে, তার মানে আমাদের প্রশমন তাপ এই যে ডেল্টা এইচ যে নির্ণয় করতেছি আমরা, এখানেও ডেল্টা এইচ -57.3 কিলোজুল। 3-এর পরের ডিজিটটা একটু উল্টাপাল্টা হইতে পারে, 3-4 হইতে পারে, 3-1-2 এরকম হইতে পারে। ওয়ালাইকুম আসসালাম। সেগুলো একটু উল্টাপাল্টা হইতে পারে, হ্যাঁ। সো আমাদের তাইলে প্রশমন তাপের সংজ্ঞাটা হবে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হইতে হবে, পানিটা 1 মোল হইতে হবে। তার জন্য এই সাইডে হাফ বা যা আনতে হয় আনবো, কিন্তু পানি যেন 1 মোল হয়। ওকে, সো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হইলে সেই বিক্রিয়ার যে ডেল এইচ, তাকে আমরা প্রশমন তাপ বলি। ওই তাপটাকে, ওইখানে নির্গত তাপটাকে প্রশমন তাপ বলি সব সময়। এই ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক আসবে, মানে তাপ এখান থেকে নির্গত হবে। আচ্ছা, সো 9-10-এ এই কোশ্চেনটা আমাদের ছিল যে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায়, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ সবসময় ধ্রুব থাকে। প্রশমন তাপ
ধ্রুব থাকে। এই যে আমি মান লিখলাম সেটাই, এই যে সবগুলা ক্ষেত্রে -57.3 কিলোজুল পার মোল। এই ক্ষেত্রে আমরা ওই যে বললাম ওই একটু এদিক ওদিক হইতে পারে, মোটামুটি -57.3। ওকে, আচ্ছা। তো এখন আমাদের এই কোশ্চেনটা 9-10 আসতো যে কেন এরকম ধ্রুব থাকে, কেন সব সময় আমি যদি তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার নেই, সেখানে যাই উৎপন্ন হোক না কেন, বিক্রিয়ক উৎপাদ যাই হোক না কেন, সবসময় আমাদের ডেল এইচ এর মানটা -57.3 কেন আসতো। এটা এখন ইন্টারেও এই কোশ্চেনটা আসবে। সো এটার উদাহরণটা আমি এই দুইটা বিক্রিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে আর কি ব্যাখ্যাটা আমরা এই দুইটা বিক্রিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ডাস্টারটা কই রাখছি রে? আচ্ছা, সো আমি এই যে এই বিক্রিয়াটাকে এখানে ভেঙে লিখতেছি। হ্যাঁ, আমাদের বিক্রিয়া এই যে HCl, এটাকে যদি আমরা পানির মধ্যে দেই তাহলে HClটা ভেঙে H+ হয়ে যায় অ্যাকুয়াস, আর Cl- হয়ে যায়, এরকম হয়ে যায়। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এইটাকে পানির মধ্যে দিলে Na+ অ্যাকুয়াস, আর OH- এটাও অ্যাকুয়াস, এভাবে ভেঙে যায়। তারপরে ওই সাইডে যা উৎপন্ন হয়েছে সেটার মধ্যে আছে হচ্ছে NaCl। আমরা জানি ওইটাও একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে NaCl ও পানির মধ্যে Na+ আর Cl- আকারে থাকে, আর ওই যে H+ আর OH মিলে H2O, এইটা এইভাবেই থাকে। সো আমি এই বিক্রিয়াটাকে ভেঙে লিখছি এখানে। তো এই বিক্রিয়াটাকে ভেঙে লেখার পরে যে ব্যাপারটা দাঁড়াইছে, দুই সাইডে কমন জিনিস আছে, এই যে Na+ আর Cl-, এই দুইটা উভয় পক্ষে কমন, মানে ওটাকে আমরা বাদ দিতে পারি। 9-10-এ এটাকে বাদ দিয়ে তারপরে যে সমীকরণটা লেখা হয়েছিল সেটাকে কঙ্কাল বিক্রিয়া বলতো, মনে আছে কিনা? এটার পরে যে লাইনটা, আমি এটাকে চাইলে শুধু এটা লিখতে পারি যে এইখানে অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা হয়েছে H+ অ্যাকুয়াস প্লাস OH- অ্যাকুয়াস, এটা থেকে H2O লিকুইড, এটা আসছে, শুধুমাত্র এই বিক্রিয়াটা হয়েছে। এই একটা বিক্রিয়ার মেইন যদি পোরশনটা বলি, যে এক্সাক্ট যে বিক্রিয়াটা এখানে হয়েছে, কারণ Na+ বিক্রিয়ার আগে যেভাবে ছিল, Cl- বিক্রিয়ার আগে যেভাবে ছিল, বিক্রিয়ার পরে তারা সেম অবস্থায় আছে, অ্যাকচুয়ালি ওদের কোনো পরিবর্তন হয় না। ওগুলাকে আমরা দর্শক আয়ন বলতাম, মনে আছে? 9-10-এ দর্শক আয়ন বলে একটা টার্ম ছিল। তার মানে দর্শক আয়ন হচ্ছে যারা বিক্রিয়া শুরুতে এবং শেষে অপরিবর্তিত থাকে, একই রকম অবস্থায় থাকে, ওদের কোনো চেঞ্জ হয় না। সো এইখানে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে H+ আর OH- মিলে H2O হয়েছে। তাইলে আমরা বিক্রিয়াটাকে, টোটাল বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারি। তো একইভাবে আমি যদি এই বিক্রিয়াটার জন্য ভেঙে লিখতে যাই, এই বিক্রিয়াটার জন্য ভেঙে লিখলে আমি এখানেই লিখতেছি, তোরা চাইলে আরেকবার লিখবি। এইটাকে ভাঙলে এই Cl- এটার জন্য এবার লিখতেছি। হ্যাঁ, একই জিনিসটাকে এইখানে আনতেছি আমি, এই HNO3 জায়গায় H+ আর এখানে আসছে NO3- অ্যাকুয়াস। আর ওখানে ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো এই Na+ এর জায়গায় এবার আসছে K+ অ্যাকুয়াস। আর এই সাইডে K+ অ্যাকুয়াস আর নাইট্রেট NO3- অ্যাকুয়াস। আবার বুঝাবো, এই যে এই সেকেন্ড বিক্রিয়ার জন্য এটাকে আমি ভেঙে লিখতেছি। আমরা জানি যে অ্যাসিড পানিতে দেওয়া মাত্র এটা ভেঙে যায়। কিভাবে ভাঙে? অ্যাসিড এই যে H+ হবে আর NO3- হবে, এটাকেই ভেঙে লিখছি। যখন পানিতে দিব, এই যে এখানে যে অ্যাকুয়াস লিখে রাখছি, অ্যাকুয়াস মানে তো জলীয় দ্রবণ, তার মানে অ্যাসিড পানির মধ্যে এভাবে নাই, আসে অ্যাকচুয়ালি এভাবে আছে। এই অ্যাকুয়াস কথাটা দিয়েই আমরা ওটা বুঝাই ফেলতেছি যে ও দ্রবীভূত অবস্থায় আছে। সেটাকে এখন এক্সাক্ট ওয়েতে দেখাইলাম, সে অ্যাকচুয়ালি এভাবে ভেঙে আছে। একইভাবে এই KOH, এটাও পানির মধ্যে ভেঙে K+ আর OH- তৈরি করে আছে, উৎপন্ন করে আছে। আর ওই সাইডে যে লবণটা হয়েছে অ্যাকুয়াস, সেই লবণটাও পানিতে দ্রবীভূত। তার মানে লবণ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকলে অবশ্যই পজিটিভ আর নেগেটিভ আয়নে ভাগ হয়ে থাকবে। আর ওই পানি তো লিকুইড, সেটা লিকুইড অবস্থায় অণু আকারে আছে। বুঝছিস এবার? আয়। না, পানি খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, সেটা তো H+ OH- সামান্য পরিমাণে বিয়োজিত হইতে পারে, কিন্তু যেগুলা ইয়ার থেকে আসছে, মানে ওই সামান্য পরিমাণ বিয়োজিত হওয়া পোরশনটাকে আমরা এইখান থেকে বিবেচনা করতেছি না, ওটা ওই পানির নিজের অণু থেকে ভাঙতেছে, এরকমই চিন্তা করতেছি।
আচ্ছা, তো এখন যেটা বলতে যাচ্ছি, আমি যদি এই বিক্রিয়াটারও কমন দুই পাশে যে কমন জিনিসটা, একটা হচ্ছে নাইট্রেট, এটা এইটা আর এটা কমন, এটাকে বাদ দিয়ে দিই, আবার ওই একই বিক্রিয়া আসতেছে। তার মানে আমি যতবারই তীব্র অ্যাসিড আর খান নেই, পরের বিক্রিয়াটার জন্য একই অবস্থা হবে। এখানে যে হাফ মোল দেওয়া, এটার মানে H+ একটা আসবে, মানে যদি আমি H2SO4 থাকতো তাহলে 2H+ আসার কথা ছিল, হাফ দেওয়ার কারণে H+ একটা আসবে, আর সালফেট SO4 2- আসবে, এরকম ওখান থেকে Na+ আসবে, OH- আসবে, এইটাকে ভাঙবো ওরকম যে আচ্ছা দাঁড়া, এখানে তো একটা ইয়া হয়ে গেছে, এইটা একটু ঠিক করতো, এখানে একটা হাফ হবে, এখানে একটা হাফ হবে, সো এখান থেকে একটা Na+ আসবে আর SO4 2- আসবে, এরকম করে আমরা যদি ওইটাকেও লিখি, তো ওই ক্ষেত্রেও কাটাকাটি গিয়ে লাস্টে এই বিক্রিয়াটা থাকবে। আচ্ছা, তোরা যদি কেউ এই বিক্রিয়াটাকে এরকম হাফ দিয়ে না শুরু করে পূর্ণ বিক্রিয়া দিয়ে সমতা করে লাস্টের লাইনে গিয়ে এরকম হবে, এখানে 2H+ 2OH- 2H2, তারপরে উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিলে তখনও চলবে। ওকে, তো কথা হচ্ছে আমরা যেটাই নেই না কেন, যদি অ্যাসিডটা তীব্র হয়, ক্ষারটাও তীব্র হয়, লাস্ট বিক্রিয়াটা সবসময় এটাই দাঁড়াচ্ছে, তাই না? তাহলে সব বিক্রিয়া যেহেতু সেম হচ্ছে সব ক্ষেত্রে, তাহলে অবশ্যই বিক্রিয়া যেহেতু একই, তো সব ক্ষেত্রেই ডেল্টা এইচ এর মানও তাই হওয়া উচিত, 57.3 কিলোজুল। তো এটাই হচ্ছে ব্যাখ্যা, যে আমরা যদি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার নেই, তাহলে এই কথাটা তোরা একটু ছোট্ট করে লিখে ফেলতে পারিস, যে এই ব্যাখ্যাটা। এখন এইখানে ওই লাইনটা লিখে দিচ্ছি। এক্ষেত্রে প্রতিটি বিক্রিয়ায় 1 মোল H+ ও 1 মোল OH- পরস্পরের সাথে যুক্ত হয়ে 1 মোল পানি উৎপন্ন হয় বা H2 উৎপন্ন হয়। তাই উৎপন্ন তাপ একই হয়। ওকে, তবে অবশ্যই অ্যাসিডটাও তীব্র হইতে হবে, ক্ষারটাও তীব্র হইতে হবে। সো এবার আমরা একটা ব্যতিক্রম ইয়াতে যাব, সেটা হচ্ছে যদি একটা দুর্বল হয় তখন কি অবস্থা হবে। ফার্স্টে আমরা একটু অ্যাসিড, দুর্বল একটা অ্যাসিড আর একটা শক্তিশালী ক্ষার নিয়ে দেখি, সেটা হচ্ছে, এটাও পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর ইয়া নিব আর কি, তীব্র ক্ষার আর দুর্বল অ্যাসিডের জন্য দেখব কি অবস্থা হয়। সো আমি এখন এখানে একটু চেঞ্জ করতেছি, শেষ করিস নাই? আচ্ছা সমস্যা নাই, পরে লিখে নিস। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় যেটা, সরি, এবার হচ্ছে মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ -57.3 থেকে কমে যায়, -57.3 কিলোজুল অপেক্ষা কম হয়। আমরা এখন এটা দেখব যে আমরা যদি দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষার নেই, তখন এই যে কমে যাচ্ছে মানটা, এটা কেন কমে যাচ্ছে সেটা দেখব একটু। ধর দুর্বল অ্যাসিড হিসেবে আমি ইথানোয়িক অ্যাসিড নিলাম, আর শক্তিশালী ক্ষার হিসেবে, তীব্র ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। সো এই ক্ষেত্রে বিক্রিয়াটা যেটা হবে সেটা হচ্ছে CH3COO Na+, মানে Na, আর হচ্ছে প্লাস H2O। এইবার এই বিক্রিয়াটা ΔH যেটা পাওয়া যায়,
এই বিক্রিয়াটার ডেল এইচটা আসে হচ্ছে -55.2 -55.2 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল এটা আসে। তার মানে ওই 57.3 চেয়ে কমে গেছে। এখন এটা কেন কমে গেছে সেটাই বোঝার চেষ্টা করব একটু। সবার এইটুকু লেখা হয়েছে? তাহলে আগাই এখন আমি। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ওই সে এই জন্যই বলতেছি, এই বলতেছি। আচ্ছা ও বলতেছে যে ইথানোয়িক অ্যাসিড তো এখানে সম্পূর্ণ ভাঙবে না, আমরা তো সেটাই জানতাম যে দুর্বল অ্যাসিড পুরোপুরি ভাবে ভাঙে না। তো আমরা এখানে ওই যে পরের লাইনগুলো আবার লিখবো যে ওটা লেখার দরকার নাই, এবার এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করব। না ভাই ওটা দরকার নেই, উৎপাদক ওটা লেখা লাগবে না। আমি বলতেছি এখানে কি কাহিনী হবে। সো আমরা এখানে বলবো যে নরমালি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, সেটা সম্পূর্ণভাবে ভাঙবে। তীব্র ক্ষার সবসময় পুরোপুরি ভাবে ভাঙে, এটা দেখা লাগবে না পরীক্ষায়, অবশ্য চাইলে ইচ্ছা হইলে দেখাইতেও পারিস। আহ ওই যে কোনো হাজারি স্যারের বই অথবা যে কোনো একটা বই ফলো করে অ্যান্সারটা লিখতে পারিস, মানে সুন্দর করেই লেখা আছে পুরো কোশ্চেন, যেভাবে অ্যান্সার লেখা লাগবে পরীক্ষায় ওভাবেই লেখা আছে। আচ্ছা তো এইটা এভাবে ভাঙবে, কিন্তু আমরা জানি কি ইথানোয়িক অ্যাসিডটা নরমালি উভমুখী ভাবে ভাঙে, কারণ সে দুর্বল অ্যাসিড, পুরাপুরি ভাঙে না। দুর্বল অ্যাসিড কখনো সম্পূর্ণরূপে আয়নিত হয় না নরমালি, নরমাল অবস্থায়। তাপ দিলে তো ভাঙবে। সো এখন আমাদের প্রশমন বিক্রিয়ার ব্যাপারটা কি ছিল, যে 1 মোল পানি উৎপন্ন হতে হবে। তো ক্ষার 1 মোল নিছি, 1 মোল ভেঙে 1 মোল OH মাইনাস উৎপন্ন হয়েছে। সো 1 মোল OH মাইনাস তার যদি পুরাপুরি প্রশমিত হইতে হয় H প্লাস কত মোল লাগবে? 1 মোলই লাগবে, কারণ আমরা একটু আগেই বলে আসছি যে 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাস এর সাথে বিক্রিয়া করে H2 1 মোল H2 উৎপন্ন হয়। সো প্রথমে যেটা হবে যে কিছু OH মানে H প্লাস তো প্রথম থেকে কিছু আসবে, কারণ এটা তো উভমুখী বিক্রিয়া, ও তো পুরাটাই ভেঙে থাকবে। সো এই OH মাইনাস এটার সাথে গিয়ে H প্লাস এর সাথে যুক্ত হয়ে ফার্স্টে H2 উৎপন্ন করবে। ওকে, তো ধর ফার্স্টে একটা অণু বানাইলো, ওই একটা অণু বানানোর সময় H প্লাস আর OH পরস্পরের সাথে যুক্ত হইলেই একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, কারণ ডেল্টা H মাইনাস ছিল একটু আগে, ওইটা 1 মোলের জন্য ছিল, আমি এখন একটা অণুর জন্য বলতেছি। সো প্রথমে কিছু অণু যুক্ত হয়ে, মানে যেগুলো H প্লাস এখানে আসছে তাদের সাথে OH মাইনাস গুলো যুক্ত হয়ে ফার্স্টে যে পানির অণুগুলো উৎপন্ন হবে সেগুলা থেকে ওরকম তাপ উৎপাদী বিক্রিয়া হইতে থাকবে, মানে তাপ নির্গত হইতে থাকবে। কিন্তু পরবর্তীতে যেহেতু OH মাইনাস এখানে পুরাপুরি ভেঙে আছে, বাকি OH মাইনাস গুলা যে পরবর্তীতে আবার ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে যাবে, মানে পুরাপুরি ইথানোয়িক অ্যাসিডটা সম্পূর্ণভাবে আয়নিত করা দরকার পড়বে এখানে। তো আমরা যদি বাইরে থেকে তাপ না দেই তখনও কি করবে, এই H প্লাস আর OH মাইনাস প্রথম দিকে যেগুলা উৎপন্ন হচ্ছিল পানি, মানে বিক্রিয়া করে পানি উৎপন্ন করতেছিল, সেই বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হচ্ছিল তার কিছু অংশ এই ইথানোয়িক অ্যাসিডকে ভাঙার জন্য ব্যয় হবে। কথা বোঝা যাচ্ছে? ওই বিক্রিয়ার মধ্যেই OH মাইনাস আর H প্লাস যেগুলা প্রথম দিকে উৎপন্ন হয়েছিল সেগুলা পরস্পর যুক্ত হয়ে যে পানি উৎপন্ন হচ্ছে, সেখান থেকে যে তাপ শক্তি নির্গত হচ্ছে, সেগুলার কিছু অংশ ব্যয় হয়ে যাবে এই ইথানোয়িক অ্যাসিডটাকে পুরাপুরি ভাঙতে। তাইলে আলটিমেট লাস্টে যখন পুরা বিক্রিয়াটা কমপ্লিট হবে, আমরা তো তখন তার মানে ইথানোয়িক অ্যাসিড পুরাটাই ভাঙবে, কারণ ওই যে প্রতিবার ওখান থেকেই তাপ নেবে সে। সো লাস্টে 1 মোল H প্লাস আর OH মাইনাস উৎপন্ন হওয়ার পরে, বিক্রিয়া করে পানি উৎপন্ন হওয়ার পরে লাস্টে আমরা পাওয়ার কথা ছিল 57.3 কিলোজুল পার মোল, কিন্তু ওই যে কিছু শক্তি ব্যয় হয়ে গেছে আবার ইথানোয়িক অ্যাসিডটা পুরোপুরি ভাঙার জন্য, যেহেতু আমরা বাইরে থেকে তাপ দেই নাই, ওই বিক্রিয়া পাত্রে যে তাপ উৎপন্ন হয়েছিল সেটাই ইউজ করেই ভাঙছে। সো এই কারণে আমরা আলটিমেট ফাইনাল তাপটা 55.2 কিলোজুল পাচ্ছি। ওই 2 কিলোজুল মানে 57 থেকে 55 বাদ দিলে 2 কিলোজুল, ওই 2 কিলোজুলটা এখানে ব্যয় হয়ে যাচ্ছে ইথানোয়িক অ্যাসিডটা পুরোপুরি ভাঙার জন্য। তাহলে এখানে এইটা লিখতেছি আমি, ছোট্ট করে শর্ট করে লিখে দিচ্ছি। তোরা চাইলে মানে অ্যান্সার তো যখন লিখবি বই ফলো করে লিখবি, শর্ট করে এটা লিখতেছি যে এই ক্ষেত্রে তীব্র ক্ষার থেকে উৎপন্ন OH মাইনাস
কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে মৃদু অ্যাসিড CH3COOH কে সম্পূর্ণরূপে আয়নিত হতে হয়, মানে পুরোপুরি ভাঙতে হবে। সম্পূর্ণরূপে আয়নিত হতে হয়, এটা মুছলাম। যার জন্য প্রয়োজনীয় তাপ H+ ও OH- যুক্ত হয়ে H2O উৎপন্ন হওয়ার সময় নির্গত তাপ থেকে ব্যয় হয়। তাহলে কথাটা হচ্ছে এই ক্ষেত্রে তীব্র ক্ষার থেকে উৎপন্ন OH- যতগুলা OH- আসছিল ওইটাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে ওই মৃদু অ্যাসিডটাকে পুরোপুরি আয়নিত হইতে হবে। তো এর জন্য তাপ দরকার, বাইরে থেকে আমরা যেহেতু তাপ দিচ্ছি না, তো যার জন্য প্রয়োজনীয় তাপটা ওই H+ ও OH- যুক্ত হয়ে H2 উৎপন্ন হওয়ার সময় যে তাপ নির্গত হয়েছে সেই নির্গত তাপ থেকে ব্যয় হয়। ওকে, এই জন্য আলটিমেট লাস্টে গিয়ে মোট তাপটা 57.3 থেকে কমে গেছে। এটা একটা দিয়ে উদাহরণ দিলাম, মানে যদি আমি দুইটাই মৃদু নেই তখন সেই ক্ষেত্রে, যদি দুইটাই মৃদু অ্যাসিড নেই সেই ক্ষেত্রে, একটা মৃদু অ্যাসিড আর একটা মৃদু ক্ষার নেই, তাহলে সেই ক্ষেত্রেও 57.3 থেকে কম আসবে। ওই ক্ষেত্রে একই কথা, দুইটারই বিয়োজন হওয়া দরকার পড়বে। তো ওইটা আসে না, এটাই বেশি আসে। আরেকটা কোশ্চেন আসে, সেটা লেখাচ্ছি। হইছে? লেখা হইলে বলিস, মুছে দেই। আর বইয়ে সুন্দর করে লেখা আছে। তো যখন, মানে এটা হচ্ছে বেসিক, তোর যদি একবারেই কিছু মনে না থাকে বা টাইম নাই এরকম, তখন এইটুকু লিখে দিলেই চলবে, আর এমনিতে তো পড়বি। আচ্ছা, এবার পরেরটা হচ্ছে, এটার উল্টাটাও হয়, 57.3 থেকে বেশিও আসতে পারে। সেটা হচ্ছে যদি সেটা শুধুমাত্র এই ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে তীব্র ক্ষার ও হাইড্রোজেন ফ্লোরাইড, এই একটা অ্যাসিডের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়। তীব্র ক্ষার ও হাইড্রোজেন ফ্লোরাইডের প্রশমন তাপ 57.3 কিলোজুল অপেক্ষা বেশি হয়। আচ্ছা, এখানে যে মাইনাস লেখা, এই মাইনাস লেখা দিয়ে কিন্তু শুধুমাত্র তাপ নির্গত হয় এটা বোঝাচ্ছি। সো এটা যদি দেই না দেই কিছু আসে যাবে না। হ্যাঁ, প্রশমন তাপ সবসময় নির্গত হবে, আই মিন ডেল্টা এস সবসময় নেগেটিভ হবে। ওকে, সো এই ক্ষেত্রে আগে একটা বিক্রিয়া লিখি, ওই বিক্রিয়াটা লিখি। ধর হাইড্রোজেন ফ্লোরাইড নিলাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, অ্যাকোয়াস। তো এইবার যেটা উৎপন্ন হচ্ছে NaF, সোডিয়াম ফ্লোরাইড, আর সাথে H2O, তার মানে এটা আসতেছে অ্যাকোয়াস আর এটা তো লিকুইড। সো এইবার ডেল্টা এইচটা প্রায় 68.6 বোধ হয়, বা -68.6 এর মতো বোধ হয়। তারা একটু দেখে নিই। 6, আচ্ছা, হ্যাঁ, ওকে, -68.6 কিলোজুল পার মোল এরকম হয়।
আচ্ছা, তো এই যে তাইলে আমরা নরমালি প্রথমে যেটা পড়ে আসছিলাম যে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন প্রশমন তাপ সেটা সবসময় -57.3 হয়। তাহলে এটাও কিন্তু একটা তীব্র ক্ষার, এটা একটা তীব্র অ্যাসিড। তো তারপরে এইখানে 57.3 এর চেয়ে বেশি হয়ে গেল, রিজনটা কোথায়? তো এইটার রিজনটা হচ্ছে এইখানে এই উৎপন্ন যৌগটার মধ্যে যে F মাইনাস আয়নটা আছে সেটাই ঝামেলাটা করছে এইখানে। মানে এইখানকার মেইন সমস্যাটা হচ্ছে এই F মাইনাসটা। ধর আমরা যখন প্রথম বিক্রিয়ায় HCl নিয়ে প্রথম বিক্রিয়াগুলো লিখছিলাম, HCl বা HBr বা HI এগুলা যদি লিখি, তো এই HCl এর যে Cl মাইনাস ছিল, আমরা 9-10 এ পড়ে আসছিলাম যে আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয়। মনে আছে আশা করি যে এই ফ্লোরিনের চারপাশে এরকম করে পানির অণুগুলা এভাবে ভিড় জমাইতো, মনে আছে? যে পানির অণুর ধনাত্মক প্রান্তগুলা H প্রান্ত, এইটা এভাবে এসে আয়নগুলোকে ঘিরে ফেলতো, মানে যে কোনো নেগেটিভ আয়নকে এভাবে পানিতে দ্রবীভূত করে। সো এই ক্ষেত্রেও পানির অণুগুলো এইভাবে ঋণাত্মক আয়নের চারপাশে ঘিরে আছে। এই যে আমরা যে একটা লবণ পানিতে দ্রবীভূত করলে সেটাকে আয়নগুলা যে অদৃশ্য হয়ে যায়, মানে আমরা যে আর ওইটা দেখতে পারি না, এটার রিজনটা এটাই যে পানির অণুগুলো এদেরকে ঘিরে ফেলে। সো Na+ কে এভাবে পানির অণু ঘিরে ফেলছে, অবশ্য সেইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ আমাদের এখানে মেইন ঝামেলাটা করতেছে F মাইনাসটা। Na+ কে যখন পানির অণু ঘিরে ধরবে তখন এখানে অক্সিজেন প্রান্তটা ওইদিকে থাকবে। 9-10 ছিল, আমি মনে হয় ইয়া পড়াইতে গিয়েও বলছিলাম কিনা মনে নাই, দ্রাব্যতা পড়াইতে গিয়েও মনে হয় বুঝাইছিলাম এই জিনিসগুলো, এভাবে ঘিরে ধরবে যদি পজিটিভ কোনো আয়ন হয়। আর যা হোক, ওটা আমাদের মাথা ব্যথা না। আমাদের এখন যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি এখানে H+ আর OH- 1 মোল যেভাবে আসার কথা সেটাই আসছে। তার মানে প্রথমে এই বিক্রিয়াটায় আগে যা বিক্রিয়া লিখছিলাম সেখানে যে -57.3 কিলোজুল তাপ আসছিল, এইখানেও এই H+ আর OH- বিক্রিয়া করে -57.3 কিলোজুল তাপে আসছে। আর যে এক্সট্রা তাপটা এখানে পাইছি সেটা কোত্থেকে আসছে? সেটা হচ্ছে এই জায়গাটা থেকে আসছে। সেটা আসছে, আমরা এটা জানি যে এই যে কোনো এক বন্ধন সৃষ্টি হলে তাপ নির্গত হয়, এটা তো জানি নাকি? যে 9-10 এ পড়ে আসছিলাম, বন্ধন ভাঙতে তাপ দিতে হয় আর বন্ধন সৃষ্টি হইলে তাপ নির্গত হয়। প্রীতিলতা ঘুম আসতেছে? আচ্ছা ঠিক আছে, পাপ নাই অবশ্য কোনো। আচ্ছা এবার আসি, আহ, এই যে আমি মাঝে মাঝে আমারও এরকম হইতো ইন্টারে এই ক্লাসগুলো করার সময়, যেগুলো তোদের তো তাও বিকাল টাইমে, আমার ক্লাসগুলো থাকতো 2:30 থেকে বা 3টা থেকে, তখন তো আরো বেশি কলেজ করে গিয়ে যখন আমি ক্লাস করতে যাইতাম, আমি প্রায়ই দেখা যাইতো যে লিখতে লিখতেই ঘুমাইছি, আবার উঠে দেখতাম যে অর্ধেক ওটা মুছে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা। তো এই জিনিসটা তখনও হয়তো, আবার ওই ইন্টার লাইফে এরকম রাত্রেবেলা যখন ওই সারাদিন, তো তখন খুবই একটা ইয়া অবস্থা, মানে আর কি কি বলবো, খুবই বিজি একটা অবস্থা, যে সকালবেলা কলেজে যাচ্ছি, কলেজে ঢাকা কলেজে ছিলাম, তো এই কলেজ বাং দেওয়া যাইতো মাঝে মাঝে, তবু বৃহস্পতিবার টাইমটা বেশি কষ্ট হয়ে যেত। বৃহস্পতিবার 12টা থেকে একটা প্র্যাকটিক্যাল থাকতো, ওটা শেষ করে 2টার দিকে শেষ করে খুব তাড়াহুড়া করে আমার যে কোচিং এ যাওয়া লাগতো আর কি। তো 2:30টার মধ্যে কোচিং এ যাওয়া লাগতো। তো বৃহস্পতিবার দিন এরকম হইতো, এবং বাসায় এসে, বাসায় হচ্ছে সন্ধ্যার আগে, মাগরিবের আগে আগে আসা, তারপরে মাগরিবের নামাজ পড়ার পরে বাসায় আব্বা থাকলে তো আর কোনো, মানে আর কোনো কিছু করার নাই, বাসায় ওই টেবিলেই বসে থাকতে হতো। তো আমার সব সময় যেটা হইতো যে এশার নামাজটা ওই 2 ভাই আর আব্বু একসাথে জামাত করে পড়া হইতো। তো নামাজের সময় মেইনলি আমি মানে লাইট অফ করে দিতাম ইচ্ছা করেই, যাতে ওই নামাজের মধ্যে ঘুমায় পড়লে যাতে আব্বু না বুঝতে পারে। আব্বু এটা নিয়ে মাঝে মাঝে একটু চিৎকার চেঁচামেচি করতো যে নামাজের সময় পুরো অন্ধকার রাখতে হয় না জায়গা। তো লাইট অফ করে দিয়ে সামনে পর্দাটা একটু সরাই দিতাম, যে পাশের রুম থেকে আলো আসবে, বলতাম ওই যে হবে ওইটাতে। তো একদিন এরকম হয়েছে যে আমি একদম শেষ বৈঠক আর কি যেটায়, সো ওখানে ঘুমায় পড়ছি। তো আমি বসেই ঘুমায় অবস্থায় আছি, তো আব্বু যখন সালাম ফিরাইছে তখন আমার ইয়ে আসছে, হুশ আসছে। তো আমি না, আব্বু তখন সালাম ফিরায় নাই, মানে সালাম ফিরাবে ঠিক এই মুহূর্তে আমার হুশ আসছে। তো আমি তখন চোখ খুলে ভাবছি যে হয়তো নামাজ শেষ, সবাই বসে আছে। তো আমি উঠে চলে যাচ্ছি, তখন দেখি আব্বা সালাম ফিরাচ্ছে। তো খুবই একটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে গেছিলাম। সো ইন্টার লাইফে এটা আমাকে ফেস করতে হয়েছে। ক্লাসে ঘুমাইছি, এরকম বাইরেও রাত্রে, মানে প্রথমে ফার্স্ট ইয়ারে গ্যাপ ছিল, সেগুলাকে কভার দিতে যেয়ে সেকেন্ড ইয়ারে পুরা খারাপ অবস্থা হয়ে গেছিল আর কি। আর যা হোক, সো তোরা ঘুমাইলে আমি মাইন্ড করি না, অ্যাকচুয়ালি ঘুমানোর রাইট আছে তোদের। ওকে, এখন আসি, আহ, এই যে
ফ্লোরিন এইখানে এই যে F মাইনাস আয়ন বা যে কোনো নেগেটিভ আয়ন এগুলার পাশে যখন পানির অণু এসে ভিড় জমাচ্ছে, আমরা এইখানে কিন্তু একটা আকর্ষণ বল হচ্ছে। পানির এটা তো ডেল্টা H প্লাস ছিল, এই প্লাসের সাথে এই মাইনাসের একটা আকর্ষণ বল হচ্ছে এবং এখান থেকে তাপ নির্গত হয়ে আসতেছে। এই বন্ধন সৃষ্টি হওয়ার সময় তাপ নির্গত হচ্ছে। এইখানেও এরকম প্রত্যেকটা বন্ধন যতগুলো হচ্ছে এখানে তাপ নির্গত হচ্ছে। এইখানে যে তাপটা নির্গত হচ্ছে এটাকে আমরা বলতাম হাইড্রেশন এনথালপি, যেটা আমি ওই ইয়াতে পড়ায় আসছিলাম, ওই দ্রাব্যতা বলার সময় বলে আসছিলাম, আবারও একটু বলতেছি যে আয়নিক যৌগের অণুগুলা যখন বা যে কোনো ক্যাটায়ন অ্যানায়ন যখন পানিতে দ্রবীভূত হয়, তখন পানির অণুগুলো ওই ক্যাটায়ন অ্যানায়নের চারপাশে এসে ভিড় করে ওই ক্যাটায়ন বা অ্যানায়নের সাথে যে বন্ধন গঠন করে, মানে কোনো একটা আয়ন পানির সাথে যখন বন্ধন গঠন করে তখন ওইখান থেকে পানির অণুর সাথে যে বন্ধন গঠন করে তখন ওইখান থেকে যে তাপ নির্গত হয়ে আসে সেটাকে আমরা বলি হাইড্রেশন এনথালপি। ওকে, সো এই হাইড্রেশন এনথালপিটা এই Cl মাইনাসের ক্ষেত্রেও তাপটা নির্গত হয়েছিল, এইখান থেকেও কিন্তু তাপটা নির্গত হয়েছে। বাট এইখানে এই Cl মাইনাস যখন ছিল, এটা যখন HCl ছিল, তখন এইখান থেকে নির্গত হওয়া তাপ প্লাস ওই যে H প্লাস আর OH মাইনাস আয়ন মিলে যে তাপ উৎপন্ন হয়েছে সবগুলা যোগ করেই 57.3 আসছিল। কিন্তু যখন F মাইনাসটা নেওয়া হয়েছে, এই যে Cl মাইনাসের তুলনায় এইখানে নির্গত হয়ে আসা তাপের পরিমাণ বা হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি থাকে, কারণ F মাইনাসের ক্ষুদ্র আকার। আমরা জানি যে ফ্লোরিন সবচেয়ে ক্ষুদ্র মৌল, তাই না, সবচেয়ে ছোট মৌল, আর একই সাথে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। ওগুলা ক্ষুদ্র আকারের জন্যই মেইনলি এই ব্যাপারটা, যে এটা চার্জ ঘনত্ব অনেক বেশি। এখানে মাইনাস চার্জটা যেটুকু জায়গা নিয়ে আছে, এখানে অনেক অল্প জায়গার মধ্যে ওই একই পরিমাণ চার্জ আছে, চার্জ ঘনত্বটা বেশি। তো চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে পানির অণুর সাথে এই যে F মাইনাসের বন্ধনটা অন্যান্য নেগেটিভ আয়নগুলা, অন্যান্য যে শক্তিশালী অ্যাসিডের যে নেগেটিভ আয়নগুলা ছিল তাদের তুলনায় এই ক্ষেত্রে বন্ধনটা দৃঢ় হয়। এই কারণে নির্গত তাপের পরিমাণ বেশি হয়, যেটা ওই 57.3-এর সাথে যুক্ত হয়ে 68.6 বানায় ফেলছে। কথা বুঝছিস? ওকে, তাহলে এই কথাটা আমি ছোট্ট করে লিখে দিচ্ছি। আচ্ছা, তোরা আরেকবার একটু জয়েন দে, হ্যাঁ, টাইম এন্ড হয়ে যাচ্ছে। আরেকবার একটু জয়েন দে, তারপর আমি লিখে দিচ্ছি। ওকে, এই লাইনটা লিখে দিচ্ছি যে এইখানে তাহলে আমরা কি লিখবো। এক্ষেত্রে উৎপন্ন F মাইনাস আয়নের চার্জ ঘনত্ব বেশি হওয়ায় পানির অণুর সাথে দৃঢ়ভাবে সংযোজিত হয় এবং নির্গত হাইড্রেশন এনথালপির মান, হাইড্রেশন তাপের মান অন্যান্য আয়নের তুলনায় বেশি হয়, অন্যান্য অ্যানায়নের তুলনায় বেশি হয়, এটা লিখলাম, অন্যান্য অ্যানায়নের তুলনায়। মানে ওই যদি F মাইনাসের জায়গায় Cl মাইনাস হইতো বা অন্য কোনো অ্যানায়ন হইতো, নাইট্রেট বা ওই বাকিগুলা তুলনায় বেশি হয়, ফলে প্রশমন তাপের মান বেড়ে যায়, মানে প্রশমন তাপের সাথে এটা যুক্ত হয়ে যায়। ওকে, আমি কিন্তু খুব শর্ট করে বেসিকটা লিখে দিচ্ছি শুধু, হ্যাঁ। তোরা কোশ্চেন বুঝে লিখবি, যদি গ ঘতে আসে একটু ডিটেলসে লিখবি, আর যদি খতে আসে তাইলে এরকম ছোট করে বলে দিতে পারিস। আচ্ছা, এটা কিন্তু প্রশমন তাপের সাথে যুক্ত হয়ে তারপরে মানটা বেড়ে যাচ্ছে। ওকে, তাইলে এই চ্যাপ্টারের শেষ টপিকে আসতেছি আমি। মাঝখানে আরো কয়েকটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাটা আমি শেষের দিকে বলবো, কারণ ওই সংজ্ঞাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আর এই চ্যাপ্টারের পিছনের দিকে অনেক লেখা আছে, তোরা চাইলে আমি যেটুকু পড়াইছি আপাতত খালি এইটুকু পড়লেই চলবে, মানে পরে যখন সবকিছু পড়ার পরে ইচ্ছা হইলে তখন এগুলা রিডিং দিবি। ওকে, আচ্ছা।
ওকে, এটা মুসলাম যদি লেখা হয়, লেখা হয়েছে কি? আচ্ছা, কেসিকেপির আগে কেসিকেপি থেকে পড়লে আর বাফার দ্রবণ পড়লে আর এটা পড়লে, কেসিকেপি বাফার দ্রবণ আর এটা পড়লে এই চ্যাপ্টারের কমন কোশ্চেন পেয়ে যাবি ইনশাল্লাহ বোর্ডে। আর আগের গুলা দেখে যাবি যদি সুযোগ হয়। আচ্ছা মুসলাম, আচ্ছা ওকে, এই চ্যাপ্টারের শেষ টপিক। ওকে, ওই যে বলছিলাম আগের ওই ম্যাথ গুলাকে আমরা চাইলে আরেকটা ওয়েতে করতে পারবো, আজকে সেটা দেখবো। সো প্রথম একটা সূত্র, সেটা হচ্ছে সূত্রটা সহজ সূত্র, 9-10 আমরা এটার কথাটা পড়ছি বাট সূত্র আকারে পড়ে নাই। ল্যাভোইসিয়ে, সরি বানানটা ভুল লিখলাম না, ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের সূত্র। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে বাফার দ্রবণের ওই যে পরের দিন যে ম্যাথটা করাইছিলাম, ওই যে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ যে চেঞ্জ হয়, ওখানে ম্যাথটা ঠিকই করাইছি কিন্তু নোট লেখার সময় একটু উল্টাপাল্টা করে ফেলছি, পরে আবার আমি কমেন্টে ঠিক করে দিছি, পিন করে দিছি কমেন্টটা, একটু দেখে নিস। তোরা অবশ্য যদি বুঝে ম্যাথটা করিস তারপরে ওটা লিখতে গেলে এমনিতেও ধরতে পারার কথা যে এটা আমি ভুল করে ফেলছি। আচ্ছা, ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের সূত্র, এটা যেটা সূত্র আকারে লিখতেছি না, জাস্ট বলে দিই, 9-10 আমরা পড়ে আসছিলাম যে একটা বিক্রিয়া সম্মুখ দিকে ঘটলে, ধর আমি C+O2, আগের দিন আমরা দেখে আসছি CO2 মানে কার্বনকে দহন করলাম অক্সিজেন দিয়ে, এইখানে ডেল্টা এইচ আসছিল -393, সরি 393.3 কিলোজুল এরকম কিছু একটা পার মোল। আচ্ছা পার মোলটা আমি বারবার লিখতেছি না, ওকে বুঝে নিস। ল্যাভোইসিয়ে ল্যাপ্লাস বলতেছে আমরা যদি একটা বিক্রিয়াকে সম্মুখ দিকে ঘটলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে, এটাকে যদি উল্টা দিকে লিখি, আই মিন উল্টা দিকে ঘটাই, আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এইটাকে যদি কার্বন আর অক্সিজেনে ভাগ করে ফেলি, উল্টা বিক্রিয়াটা যদি ঘটাই, তাইলে পরিবর্তিত তাপটা সেম হবে বাট ওখানে নির্গত হয়েছিল এখানে শোষিত হবে, এটা পজিটিভ হবে। এটা আমরা 9-10 পড়ে আসছিলাম, ওই যে লাসাতিলিয়ার নীতির মধ্যে এই কথাটা বলা ছিল, তবে সূত্র আকারে বলা ছিল। ওকে, সো সহজ কথাই যে কোনো একটা বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, বিপরীত দিকে ঘটার সময় সেই একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে, শুধু চিহ্ন বিপরীত হবে। এটা হচ্ছে ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের সূত্র। এটা বড়জোর সূত্র আকারে ক নাম্বারের জন্য আসতে পারে, এটা গেল। এবার পরেরটা হেসের সূত্র। হেসের সূত্র, ওকে, এই বিক্রিয়াটা যেটা বলতেছে যে ধর আমরা এ থেকে ডি বানাবো, ধর এরকম একটা কিছু এ থেকে ডি বানাবো। সো একটা সরাসরি পথ, ধর এ থেকে ডিরেক্ট ডি বানাই ফেললাম, এরকম একটা এর সাথে কিছু একটা বিক্রিয়া দিয়ে ডি বানাইলাম, এটা একটা পথ হইতে পারে। আমি আবার আরেকটা পথ অনুসরণ করতে পারি, এ থেকে ফার্স্টে ধর বি বানাইলাম, তারপর বি থেকে সি বানাইলাম, তারপর সি থেকে ডি বানাইলাম। মানে একটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদে যাইতে আমাদের কয়েকটা টাইপের পথ থাকতে পারে। সো আমার যদি এরকম হয় যে এ থেকে সরাসরি ডি বানাইলে যে তাপের পরিবর্তনটা হয় সেটা যদি ডেল্টা এইচ অন হয়, আর আমি যদি ঘুর পথে আসি যে এ থেকে ফার্স্টে বি বানাইলাম, এর জন্য তাপের পরিবর্তন হয়েছে ডেল্টা এইচ টু, বি থেকে তারপর সি বানাইছি সেখানে ডেল্টা এইচ থ্রি, তারপর সি থেকে ডি বানাইছি ডেল্টা এইচ ফোর, এরকম যদি হয়, হেস বলতেছে এই প্রথম বিক্রিয়ক আর শেষ উৎপাদ যদি স্থির থাকে, আমি এক ধাপেই বানাই বা একাধিক ধাপেই বানাই, প্রতি ক্ষেত্রে মোট উৎপন্ন ওই তাপের পরিবর্তন সমান হবে। মানে এটা ডেল এইচ অন ইকুয়ালস টু ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি প্লাস ডেল এইচ ফোর হবে। তার মানে শর্তটা হচ্ছে এই আমিরুল একটু মিউট করতো ভাইয়া, মাইক্রোফোনটা মিউট কর। তার মানে আমরা বিক্রিয়া একাধিক ধাপে ঘটুক বা এক ধাপে ঘটুক, সব সময়
যদি বিক্রিয়ক আর আদি বিক্রিয়কটা আর শেষ উৎপাদটা স্থির থাকে তাহলে সব সময় আমরা টোটাল যে এনথালপির পরিবর্তন সেটা সব সময় একই থাকবে। সো এটার একটা উদাহরণ দিচ্ছি। প্রথম দিন বলছিলাম, ধর আমরা এরকম করতে পারি যে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত করে আমরা সরাসরি কার্বন ডাইঅক্সাইড বানাইতে পারি। ওকে, 1 মোল অক্সিজেন দিয়ে, এটা একটা ওয়ে। আমরা আবার কি করতে পারি, কার্বনের সাথে প্রথমেই সরাসরি 1 মোল অক্সিজেন না দিয়ে ফার্স্টে হাফ মোল অক্সিজেন যুক্ত করে ফার্স্টে কার্বন মনোক্সাইড বানাইলাম, পরে আবার ওইটার সাথে আরো হাফ মোল অক্সিজেন দিয়ে তারপরে CO2 বানাইলাম। এরকম 2 ধাপে বানাইতে পারি আমরা। ওকে, তো এই ক্ষেত্রে এই যে যদি আমাদের এই প্রথম বিক্রিয়া ΔH1 যা হবে, আমি এখানে ΔH2 আর এটা যদি ΔH3 হয়, এই ক্ষেত্রে এই ΔH1 ইকুয়ালস টু ΔH2 প্লাস ΔH3 হবে। ওকে, সো এইটা মাঝে মাঝে ক নাম্বারের জন্য শুধু আসবে হেসের সূত্র কি, তখন খালি সূত্রটা লিখবি। আর যদি বলে হেসের খ নাম্বারে আসে হেসের সূত্র ব্যাখ্যা করো, তখন হেসের সূত্রটা লিখে এরকম একটা উদাহরণ দিয়ে দিবি। ওকে, অল্প করেই লিখবি। সব সময় ফিজিক্স কেমিস্ট্রিতে যা চাইছে টু দা পয়েন্ট ওইটুকু লিখলেই ফুল মার্ক পাবি, এক্সট্রা লিখতে যাবি না কখনো। আচ্ছা, তো আমরা আগের দিন যে ম্যাথগুলা করছি, নতুন ম্যাথ না কিন্তু, সেই আগের দিনের ম্যাথ দুইটাই করব। ওই যে একটা হচ্ছে কার্বন ডাইসালফাইডের সংগঠন তাপ নির্ণয় করছিলাম বা গঠন তাপ নির্ণয় করছিলাম, আবার আরেকটা হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিডের ইথানোয়িক অ্যাসিডের গঠন তাপ নির্ণয় করছিলাম, সেই ম্যাথটাই করব এই হেস আর ওই ল্যাভোইসিয়াল অ্যাপ্লাই করে। ওকে, তো আমি বলছিলাম যে পরীক্ষায় মাঝে মাঝে আমাদের ওই ম্যাথটা দিয়ে বলে দিবে, এরকম উল্লেখ করে দিবে যে হেসের সূত্র প্রয়োগ করে ওই উদ্দীপকের যৌগটার সংগঠন তাপ নির্ণয় করো, তখন আমাদের এই মেথডেই করতে হবে। এটাও সহজ। আর যদি না বলে কিছুই, তাহলে আমি এটাতেও করতে পারবো, আবার আগের দিন যেভাবে করছি ওটাতেও করতে পারবো। সো সেম অঙ্ক, আগেরটাই আমরা এই মেথডে দেখতে যাচ্ছি। সো সেই আগের দিনের যে দুইটা অঙ্ক দেখছিলাম, প্রথমে দেখছিলাম কার্বন ডাইসালফাইড। হ্যাঁ ভাইয়া, কিছু বলবি? কেউ কিছু বলতেছিস? এটা ছিল আর কি আগের দিনের কোশ্চেনটা, এরকম ছিল, 3টা বিক্রিয়া লেখা ছিল, আশা করি তোদের খাতায় এখন আছে ওইটা। সো ওইটা আবার আমাদের লাগবে আজকে। যে কার্বন ডাইসালফাইডের দহন তাপ দেওয়া ছিল, সো আমি আজকে একটু সরাসরি লিখতেছি, এইটাকে সমতা করে একবারে লিখতেছি, CO2 গ্যাস আর 2SO2। এটার একটা ΔH1 দেওয়া ছিল, সেটা হচ্ছে -109.17 কিলোজুল, এটা দেওয়া ছিল। মানে উদ্দীপকে ওরকম বলা ছিল যে কার্বন ডাইসালফাইড, কার্বন আর সালফারের দহন তাপ এরকম দেওয়া ছিল। পরে আমরা এই বিক্রিয়াগুলো লিখে নিছিলাম। CO2 এই বিক্রিয়াটার জন্য ΔH2 সেটা হচ্ছে -393. আচ্ছা না, এটা 394 দেওয়া ছিল, 394.55 কিলোজুল। আর সালফার এইটার দহন তাপটা দেওয়া ছিল, এই দ্বারা শেষ হয়ে যাবে আজকে এই চ্যাপ্টার ক্লোজ। বিশাল বড় একটা চ্যাপ্টার ছিল। ΔH3 ইকুয়ালস টু -297.37 কিলোজুল। ওকে, এটা হচ্ছে টোটাল 3টা বিক্রিয়া, এটা দেওয়া ছিল আমাদেরকে বলা হয়েছিল, যেটা আমাদেরকে বলা হয়েছিল বের করতে হবে এই যে CH2 ΔHF0CS2 মানে কার্বন ডাইসালফাইড, এইটার সংগঠন তাপ বা গঠন তাপ সেটা বের করতে বলা হয়েছিল। সো আমরা আগের দিন ওই মেথডটা অ্যাপ্লাই করছিলাম, যে এটা ΔH এটা হবে উৎপাদের মোট গঠন তাপ মাইনাস বিক্রিয়কের মোট গঠন তাপ, সেটা ইউজ করছিলাম। কিন্তু আজকে আমরা এক্সাক্ট বেসিকটা ইউজ করব। মানে আমরা কি জানি সংগঠন তাপ মানে কি ছিল, মানে আমাদের অ্যাকচুয়ালি কি বের করতে বলতেছে, আমাদের বের করতে বলতেছে এইটা সি প্লাস সালফার, আই মিন কার্বন আর সালফার, এটা মিলে, সরি সালফার সলিড, এইটা মিলে অ্যাকচুয়ালি আমাদের বানাইতে, সরি এখানে সালফার সলিড হবে, গ্যাস লিখে ফেলছি, আরে সব জায়গায় ভুল লিখে ফেলছি। ওকে, আচ্ছা, তো এই যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি বের করতে বলতেছে আমাদের, এই বিক্রিয়ার ΔHটা বের করতে বলছে, কারণ সংগঠন তাপ মানেই ছিল একটা যৌগকে তার উপাদান মৌল থেকে, এই যে এইখানে ভুল করছি, কি অবস্থা রে, তোরাও কিছু বলিস নাই।
আচ্ছা, তো একটা বিক্রিয়াকে একটা একটা যৌগকে তার উপাদান মৌল থেকে তৈরি করলে যে ডেলেইসটা আসে সেটাই ছিল তার সংগঠন তাপ। তার মানে আমাদের এই বিক্রিয়াটা ডেলেইসটা বের করতে হবে। সো আমরা ওই যে একটা যৌগকে একাধিক ধাপে বানানো যায় অথবা এক ধাপে সরাসরি বানানো যায়, এটা ছিল সরাসরি এক ধাপে। ওকে, আর আমরা এই বিক্রিয়াটাকে এরকম ঘুর পথে এসেও CH2 বানাইতে পারি এরকম এগুলা বিক্রিয়ার সহায়তা নিয়ে। এই যে ফার্স্টে C+O2 মিলে CO2 বানাইলাম, S+O2 মিলে SO2 বানাইলাম, পরে এটাকে উল্টা করলাম, ওই যে ল্যাভোইসিয়ের সূত্র উল্টা করে এটাকে বানাইলাম। ওকে, তো আমরা এখন কি করব, এই বিক্রিয়াটা ইউজ করে, এই তিনটা বিক্রিয়াকে ইউজ করে, একটা দুইটা তিনটা, এটাকে ইউজ করে এই বিক্রিয়াটা আনার চেষ্টা করি। কিভাবে করা যায়, আমরা সবসময় এটা কি মেথড অ্যাপ্লাই করব বলে দিচ্ছি। অলওয়েজ যে বিক্রিয়াটা আমার মেইন, এই যেটা আগে লিখবো, যেটা বানাইতে হবে। ওকে, তারপরে কার্বন একটা আছে, খুঁজি এখানে কোথায় কার্বন একটা আছে, এইটাই। তার মানে এই বিক্রিয়াটা 2, এই কার্বন একটা লাগবে, সাথে সালফারের 2টা লাগবে, তাহলে 3কে 2 দিয়ে গুণ দিয়ে ওটাকে যোগ করি, তাহলে C+2S চলে আসবে। ওকে, তার মানে যা যা করতে হচ্ছে আমি এটা একটু এখানে লিখতেছি। মানে আমাদের যেটা করতে হবে 1 প্লাস 3কে 2 দিয়ে গুণ দিয়ে যোগ করা লাগবে, 3কে 2 দিয়ে গুণ দিয়ে যোগ করবো দাঁড়া, তাহলে আমার এই যে C+2S আসবে, আর ওই পাশে লাগবে CS2। এখন এইটাকে CS2 তো ডান পাশে আছে, এটাকে যদি ওই পাশে পাঠাতে চাই বিয়োগ করা লাগবে না, তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি 3 নাম্বার, এই যে এইখান থেকে 1কে বিয়োগ দিচ্ছি। কারো যদি, আচ্ছা কোথায় ভুল করছি, আচ্ছা আচ্ছা সরি সরি সরি, এটা 2 প্লাস 2 ইন্টু 3 মাইনাস 1, কি কাহিনী করলাম আবার একটু বুঝে নে। মানে এটা খুবই সহজ, ফার্স্ট ওই বিক্রিয়াগুলোকে যদি সমতা করে ফেলি, আমাদের যে বিক্রিয়াটা বানাইতে হবে সেই বিক্রিয়াটার ওইদিকে তাকাবো, ধর এখানে কার্বন একটা আছে, সো আমি খুঁজবো এই তিনটা বিক্রিয়ার মধ্যে কোনটা কার্বনে আছে, কোনটা কার্বন আছে, তো এই পাইলাম আমি এখানে। তো এইটার সাথে যদি গুণ দেওয়া দরকার হইতো, এখানে যদি 2 3 এগুলা থাকতো এটাকেও গুণ দিতাম ওভাবে, কিন্তু আমার ওটা অক্সিজেন নিয়ে কখনোই চিন্তা করবো না, কোনো বিক্রিয়ায় অক্সিজেন নিয়ে চিন্তা করবো না, বাকিগুলো ঠিক রাখলে অক্সিজেন অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে, আমরা পরেরটা দেখলে বুঝবো। তাইলে প্রথমে এইটা ছিল 2 নাম্বার, এই পুরা বিক্রিয়াটা নিছি 2 প্লাস এই সালফার ছিল, এটার সামনে 2 ছিল, এই জন্য এটাকে 2 দিয়ে গুণ দিছি, এবং এটাকে যোগ করতে হয়েছে, আমার দুইটা বিক্রিয়াকে যোগ করব। আর আমার ওই সাইডে লাগবে CS2, কিন্তু কোথাও বিক্রিয়ার ডান সাইডে CS2 নাই, ডান সাইডে থাকলে ওটা যোগ করে দিতাম, কিন্তু এই বাম সাইডে আছে, ওইটাকে ওই পাশে পাঠাইতে চাইলে অবশ্যই এটা থেকে এটাকে যদি বিয়োগ করি CS2, তাহলে এই সাইডে CS2 আসবে, যেটাকে আমি ওই সাইডে আবার পাঠাই দিতে পারবো। সো এই মাইনাস অন করলাম, অন হতে দেখ এবার কি দাঁড়ায়, তাহলে এরকম দাঁড়াচ্ছে। আমরা যে যোগ বিয়োগ করি দেখ, এটাকে আমি গুণ দিয়ে দিয়ে লিখতেছি, হ্যাঁ, এটা হচ্ছে 2, এটাও 2, আর এটাতেও 2 আসতেছে। তোরা এগুলাকে নিচে নিচে লিখতে পারিস, এটা লেখার পর আবার ওই যে এই বিক্রিয়াটা প্লাস এটাকে এই যে যেভাবে আছে এভাবে লিখে, আর মাইনাস এইটা আর কি, এটাকে মাইনাস করব, তাহলে এটা পুরাটা মাইনাস করব, মানে এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। আচ্ছা ওই সাইড তো মাইনাস মাইনাস। ওকে, তাহলে দেখ কি দাঁড়াচ্ছে, C+2S এটা আসবে, C+2S সলিড সলিড। আর অক্সিজেন এখানে কয়টা হয়েছে টোটাল, 2 আর এইটা 3, এটা যদি মাইনাস করি 3টা 3টা চলে যাচ্ছে না অক্সিজেন, অলওয়েজ যদি আমাদের এই দুইটা ঠিক রাখি সবসময় অক্সিজেন চলে যাবে। তো এইখানে কোনো অক্সিজেন নাই, তার মানে ডান সাইডে আমার কাজ শেষ। বাম সাইডে আসি, সরি বাম সাইডের কাজ শেষ, ডান সাইডে এবার হচ্ছে CO2 গ্যাস, এটার সাথে যোগ করতেছি 2x। কারো পেইন লাগলে একটু ওয়েট কর, পরেরটা দেখলে আবার বুঝে যাবি, পরের ম্যাথটা দেখলে বুঝে যাবি। এই দুইটাকে যোগ করলাম, এবার এটা থেকে যদি বিয়োগ করি, বিয়োগ করতেছিলাম এটা, তার মানে আসতেছে হচ্ছে মাইনাস, এটা কি ছিল, CO2 মাইনাস কত ছিল ওখানে, হ্যাঁ আচ্ছা এটাকে লেখার দরকার ছিল না, আমি হুদাই লিখলাম, বাদ দে, আমি পুরোটা শেষ করতেছি। এই দুইটা যোগ করলাম, তার মানে মাইনাস যখন CO2 করবো, CO2 কাটাকাটি চলে যাচ্ছে, 2SO2 এখানে 2SO2 আছে, এটাও কাটাকাটি চলে যাচ্ছে, শুধু এই যে এই সাইডে যে মাইনাস CS2টা ছিল এটা এবার এই পাশে চলে আসবে, তাইলে এই সাইডে CS2টা চলে আসবে। কেউ না বুঝলে আবার বলবো, আমি যদি এই তিনটা বিক্রিয়াকে এভাবে যোগ বিয়োগ করি অবশ্যই এটা আসবে। তোরা পরীক্ষায় এভাবে মিলাইতে যাবি না, তোরা খালি মিলাবি এইটুক যে এই জিনিসগুলো ঠিক আছে কিনা, আর ওই যেটা বাম সাইডে আছে ওটাকে ডান সাইডে পাঠানোর জন্য মাইনাস করব, এইটুকু করলে অটোমেটিক সব মিলে যাবে। ওকে,
এমনি দুই একটা বিক্রিয়া যাচ করে দেখিস, বুঝে যাবি। আচ্ছা, তাইলে এইবার আমি এই যে এই বিক্রিয়াগুলোকে যেভাবে যোগ বিয়োগ করছি, এদের ডেল্টা এইচ, হ্যাঁ, সবসময়ই সমতা করে নিতে হবে, নাইলে কিন্তু মিলবে না। আচ্ছা, এইখানে যা যা করছি, এই যে এই সাইডে যা যা করছি, যে অপারেশনগুলো এইখানে করছি, ওগুলো ডেল্টা এইচ এর সাথেও চালাবো। মানে হচ্ছে এই যে এই বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ দিছিলাম, তার মানে এটার সাথেও 2 দিয়ে গুণ যাবে। আর এইটার সাথে এইটা আর এটাকে যোগ করছিলাম, তারপরে এটা থেকে এটা বিয়োগ দিছিলাম, তার মানে এই সাইডে এই ব্যাপারটা দাঁড়াবে ডেল্টা এইচ 2 প্লাস 2 ইন্টু ডেল্টা এইচ 3 মাইনাস ডেল্টা এইচ 1। সবাই একটু ক্যালকুলেট করতো কত আসে। এই সাইডে যা যা করছি ডেল্টা এইচ এর সাথে সেই একই রকম অপারেশনটা চলবে। তাইলে ফাইনালি কত মান আসে দেখ, প্লাস 119 আসবে বোধ হয়, প্লাস 119 পয়েন্ট সামথিং আসে নাকি দেখতো, প্লাস 119 কিলোজুল। আগের দিন এটাই আসছিল অ্যান্সার, সো আজকেও এটাই আসার কথা। এই সবগুলাকে যোগ বিয়োগ করলে এটা আসার কথা, যেটা ছিল ওই যে CS2 এর, এই যে CS2 এর সংগঠন তাপ। দেখতো এটাই আসছে কিনা, একজন হিসাব কর। এটাই আসবে এবং আগের দিনও এটাই আসছে। আমরা আগের দিন এরকম একটা অঙ্ক করছিলাম, ওই দিন আরেকটা অঙ্ক করছিলাম, সেই অঙ্কটাকে আবার এভাবে করব। তোরা বলবি এবার যে কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ করব, তোরাই বলবি, পারবি ইনশাল্লাহ, সহজ তোদের। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়া, আচ্ছা একজন বলতেছে যে ওই যে ও ল্যাপ্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবে, আগে বিক্রিয়াটাকে উল্টায় নিবে, প্রথম বিক্রিয়াটাকে উল্টায় নিবে, সেটা করলেও চলবে। ওই যে আমরা যে লাস্টে -1 করলাম যাতে ওইটা ওই পাশে যায়, কেউ যদি চায় প্রথম বিক্রিয়াটাকে আগে ল্যাভয়েসিয়ার ল্যাপ্লাস ইয়া করে ফার্স্টে 1 কে উল্টায় লিখবে, তখন এটা প্লাস হয়ে যাবে ডেল এইচ 1 এর মানটা, তারপরে যোগ করবে সবগুলা, তাইলেও হবে। ওকে, ওটা করলেও হবে, কোনো সমস্যা নাই। সময় সময় বাঁচানো জাস্ট। আচ্ছা, এই পরেরটা তোরা নিজেরাই বলবি। আচ্ছা, দুই ভাবেই বলবি, যার যেভাবে মনে হয় সেভাবেই করবি। এই যে পরের অঙ্কটা ছিল আমাদের এইটা, আমরা ইথানোয়িক অ্যাসিড এর দহন তাপ দেওয়া ছিল, ইথানোয়িক অ্যাসিড এটার দহন তাপ দেওয়া ছিল, এটাকে সমতা করে একবারে লিখতেছি আমি, আগের দিন যেহেতু দেখাইছি 2CO2 প্লাস 2H2O, এটা লিখলাম। এটা ডেল এইচ 1 দেওয়া ছিল -871.5 কিলোজুল পার মোলার, লিখলাম না আমি। আর সেকেন্ড বিক্রিয়া ছিল C প্লাস O2 CO2, এইটার ডেল এইচ 2 দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে -393.5 কিলোজুল পার মোল। আর ডেল এইচ লাস্টের বিক্রিয়াটা হাইড্রোজেনের দহন তাপ দেওয়া ছিল, এটাকে সমতা করে H2O, সবসময় যে 1 মোল বানাইতে হবে বলছিলাম আগের দিন, এগুলা বলে আসছিলাম দেখে আজকে স্কিপ করতেছি আমি, -285.5 কিলোজুল। ওকে, এরকম 3টা বিক্রিয়া দেওয়া ছিল। আমাদের কোশ্চেনটা ছিল ইথানোয়িক অ্যাসিডের গঠন তাপটা নির্ণয় করা লাগবে। তাইলে ইথানোয়িক অ্যাসিডের গঠন তাপ নির্ণয় করব, মানে ইথানোয়িক অ্যাসিডটাকেই আমাকে বানাইতে হবে আজকের মেথড অনুযায়ী। কি কি থেকে বানাইতে হবে ইথানোয়িক অ্যাসিডকে? এই কয়টা কার্বন লাগবে? 2টা কার্বন লাগবে। হাইড্রোজেন কয়টা লাগবে? তাহলে লিখবো 2H2। অক্সিজেন কয়টা লাগবে? 2টা, মানে O2 লিখবো খালি। ওকে, এই যে এই বিক্রিয়াটা ডেল এইচ বের করা মানেই আমার অ্যাকচুয়ালি কোশ্চেনের অ্যান্সার চলে আসছে, যে ইথানোয়িক অ্যাসিডের সংগঠন তাপটা বের হয়ে আসছে। অ্যাকচুয়ালি আমাদের এইটা বের করা লাগবে। তো এখন তোরা বলবি এই 3টা বিক্রিয়া দিয়ে কিভাবে এটা আনা যাবে, কিভাবে যোগ বিয়োগটা করব আমরা, কোনটাকে কত দিয়ে গুণ দিব, কোনটার সাথে যোগ করব, কি করব বল। ওকে দেখ, এই যে এখানে সি আছে, খুঁজবো আগে কোথায় সি আছে, এই যে এখানে আছে। কত দিয়ে গুণ দেওয়া লাগবে? 2 দিয়ে, তার মানে আমাদের লেখা লাগবে 2 × 2। ওকে, 2 নাম্বার সমীকরণকে 2 দিয়ে, সরি এখানে আলো পড়তেছে দেখা যাচ্ছে না মনে হয়,
2 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ দেব। তারপরে হাইড্রোজেন কোথায় আছে? এখানে আছে, এটার সামনে 2 আছে, তাইলে 3 নাম্বার সমীকরণটাকেও 2 দিয়ে গুণ দেব। 3 নাম্বার সমীকরণটাকেও 2 দিয়ে গুণ দিচ্ছি। তারপর এই দুইটা যোগ আছে, সো যোগ করতেছি। এখন কেউই অক্সিজেন খুঁজতে যাবি না, কারণ আমি বলছি অক্সিজেন অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। অক্সিজেন বাদ দিয়ে, সবসময় অক্সিজেন বাদ দিয়েই কাজ করবি। এখন কথা হচ্ছে ওই পাশে আছে ইথানোয়িক অ্যাসিড, এটা আমার এই বিক্রিয়া আছে এই পাশে। একটু আগে প্রীতিলতা যেটা বলছিল, সে বলছিল ও এই কাজটা করে নিতে চায়, যে প্রথমে এক বিক্রিয়াটাকে উল্টায় লিখবে, 2CO2 + 2H2, এই CH3CH + O2, এটা লিখে এটা ΔH1টাকে চেঞ্জ করে প্লাস বানায় দিবে। সেটা করলে সে যোগ করতো তখন, কারণ তখন তার CH3CH ওই পাশে আছে। কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য এই কাজ করতে পারি, যেহেতু CH3COH এটা এই পাশে আছে, ওই পাশে যদি নিতে চাই বিয়োগ করে দিলেই হবে, সো -1। যদি এরকম হয়তো এখানে 2 থাকতো বা 3 থাকতো এরকম, তখন আমরা সেটার সাথে গুণ দিয়ে বিয়োগ করতাম, বাট দরকার পড়বে না। এখন দেখ, ওই যদি আমরা হিসাবটা করি, এটাকে যদি 2 দিয়ে গুণ দেই, এইখানে একটা 2 আসবে, হ্যাঁ এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, এটাকে 2 দিয়ে গুণ দিলাম, এটাকেও 2 দিয়ে গুণ দিছি, এটা 2 হবে, এটা 1 হয়ে যাবে, এটা 2 আসবে। আর এই যে এইখানেও কিন্তু এই যে এই অপারেশন, এটাও 2 দিয়ে গুণ হবে, এটাও 2 দিয়ে গুণ হবে। ওগুলা চেঞ্জ করবি তোরা, আমি আপাতত এগুলাকে লিখতেছি না, এরকম অবস্থা। আচ্ছা, আর বিয়োগ করছি এইটা, সো এটাকে বিয়োগ দিচ্ছি, সো এটা মাইনাস, এটাও মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে এটাকে বাদ দিয়ে দিব। তাহলে এবার যা দাঁড়াচ্ছে, দেখ এই দুইটাকে যদি যোগ করি, 2C + 2H2, এই বিক্রিয়ায় আসবে। পরীক্ষায় কিন্তু করে দেখান লাগবে না, পরীক্ষায় সরাসরি লিখবি, এত হতে পাই লিখে পুরা ডিরেক্ট এটা লিখে দিবি। 2C + 2H2, এই দুইটা যোগ করলাম, তো হাইড্রোজেন এখানে, অক্সিজেন এখানে হয়েছে টোটাল 3, সো অক্সিজেন এখানে হয়েছে 3টা টোটাল। তাইলে আমরা যদি ইয়া করি, এই 3 থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে 3 থেকে 2 গেলে একটা অক্সিজেন থাকে, এই যে একটা অক্সিজেন হয়ে গেছে, অটোমেটিক অক্সিজেন ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, আর CH3COOHটা মাইনাস আকারে আছে, ওটা ওই পাশে চলে যাবে, ওই পাশে আর কিছু থাকবে না, দেখ এগুলা চলে যাবে। 2CO2 আছে, এটাও মাইনাস, কাটাকাটি চলে গেছে, 2H2 এটাও মাইনাস হয়ে গেছে। সো আমাদের সবসময় টার্গেট থাকবে এই সাইডটা ঠিক করা, ওকে। আর অক্সিজেন নিয়ে কখনোই মাথা ঘামাবো না, অক্সিজেনটা অটোমেটিক কাটাকাটি চলে যাবে বা ব্যালেন্স হয়ে যাবে আর কি। আচ্ছা, তাইলে এবার লাস্টে যেটা আসে, তার মানে এই বিক্রিয়াটার জন্য ΔHটা আমার এরকম আসতেছে, কত আসে দেখতো, 2 × ΔH1, না সরি ΔH2 + 2 × ΔH3 - ΔH1 আসার কথা। সেই আগের দিনের অ্যান্সারটাই -486.5 এরকমই আসে কি আমার এখানে, তাই লেখা আছে। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারের যা যা আসার মতো সবকিছু শেষ, এগুলার মধ্যেই অঙ্ক আসবে। আরো কিছু বন্ধন শক্তি টক্তি নিয়ে ম্যাথ আছে, ওগুলো ওই 9-10 জিনিসগুলাই দেখে একটু মনে হইতে পারে যে না জানি কি লেখা, কিন্তু দেখলে ওই জিনিসটাই, সো চাইলে স্কিপ করতে পারিস, কোনো সমস্যা নাই। তো এখান থেকে মেইনলি ম্যাথ আসলে এই যে এগুলাই আসবে, আমি যা যা করাইছি। হ্যাঁ ভাইয়া বল। নৈবিত্তিক না, এখনো কিছু জিনিস বাদ আছে, দাঁড়া দাঁড়া, এখনো কিছু ছোট ছোট সংজ্ঞা বাদ আছে, সেগুলাকে একটু বলে দিই, এগুলো তোরা পড়বি, আর আমার নোটের মধ্যে থাকবে, নোট যখন দেবো তখন থাকবে, ওগুলোকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কয়েকটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে বাষ্পীকরণ তাপ। এটা কাকে বলি আমরা, নাম শুনি বোঝা যাচ্ছে যে একটা সলিড জিনিসকে বাষ্প বানায় ফেলবো, ওকে। সো আমরা যে কোনো একটা লিকুইড জিনিসকে বাষ্প বানাবো, তার মানে আমরা ধর যে কোনো পদার্থের 1 মোল পরিমাণ নিয়ে, যে কোনো পদার্থের 1 মোল নিয়ে সেটাকে অবশ্যই তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ দরকার হয় সেটাকে বলি ওই পদার্থের বাষ্পীকরণ তাপ, ওকে। এইসব ক্ষেত্রে চাপটা ইম্পর্টেন্ট, মানে নির্দিষ্ট চাপ বলে দেওয়া উচিত। এরপরে আছে ঊর্ধ্বপাতন তাপ, তো ওটা একই রকম ভাবে যে কোনো একটা পদার্থ নিব, কঠিন পদার্থ, সেটার 1 মোল পরিমাণ, তাকে সম্পূর্ণরূপে যদি ওই গ্যাসীয় অবস্থায় নিতে যাই, কঠিন থেকে গ্যাসীয় হবে, মানে ঊর্ধ্বপাতিত হবে, সেই ক্ষেত্রে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন তাপ ওই পদার্থের। শুধু সংজ্ঞা পড়বি এগুলার। এরকম আছে গলন তাপ, কোন একটা কঠিন পদার্থের 1 মোলকে সম্পূর্ণরূপে তাপ দিয়ে লিকুইড বানায় ফেলবো আর কি, সেই ক্ষেত্রে যে পরিমাণ তাপ দিতে হবে সেটা হবে তার গলন তাপ। এরপর পরমাণুকরণ তাপ,
আচ্ছা, তার আগে আরেকটা আছে ল্যাটিস এনথালপি, যেটা আমি দ্রাব্যতা পড়ানোর সময় বলছিলাম, এখন আবার একটু মনে করাই দিই। ল্যাটিস বা কেলাস বা হচ্ছে স্ফটিক, যেটা 9-10-এ আমরা ওই আয়নিক যৌগের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম যে আয়নিক যৌগের কেন উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। কারণ আয়নিক যৌগের মধ্যে এই যে ধর লবণের মধ্যে Na+ আর Cl- আয়নগুলা একটার সাথে আরেকটা যুক্ত থাকে, পরপর একটা কেলাস গঠন করে থাকে, মনে আছে তো? এরকম একটা চিত্র ছিল, না মনে থাকলে আবার একটু মনে করাই দিচ্ছি। যে কোনো আয়নিক যৌগ এরকম শুধু ধর লবণের একটা দানা নিলে তার মধ্যে শুধু Na+ আর Cl- একটা একটা থাকে না, সেখানে অসংখ্য Na+ আর Cl- কিভাবে অ্যাড হয়ে আছে। এই দানার গঠনটা এরকম ছিল 9-10-এ, অবশ্য পুরান বইটাতে ছিল। দাঁড়া, এটাকে একটু শেষ করি একে। এরকম একটা তোদের আঁকতে হইতো, মনে আছে কি নাকি আঁকতে হয় নাই? আচ্ছা, তোরা বেঁচে গেছিলি বোধহয়। আচ্ছা, এরকম একটা বক্সের মতো গঠন ছিল আয়নিক যৌগের, কেলাস বলা হয়তো বা স্ফটিক। গাইড গুলাতেই মানে যেহেতু তোদের নতুন বইটা থেকে এই চিত্রটা উঠাই দিছিল, পুরাতন বইটাতে ছিল, গাইড বা টেস্ট পেপার গুলাতে ছিল। ধর আমরা যদি লবণের একটা দানাকে নেই, লবণের দানার মধ্যে এই কিউবটা বারবার রিপিট হবে। ওই কিউবটা কিরকম করে আছে, এক কর্নার এইখানে যদি Na+ থাকে, পরেরটা থাকবে Cl-, তারপরে আবার একটা Na+, এভাবে সবগুলো সাজানো থাকে, একটা আরেকটার সাথে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। ওকে, সো যে কোনো আয়নিক যৌগ এটাকে কেলাস বলি বা স্ফটিক বলি। তো এখন এই যে এরা একসাথে হয়েছে, এইটাকেই ল্যাটিস বলা হয়, ল্যাটিস বা কেলাস বা স্ফটিক যেটাই বলি। সো এই ল্যাটিসের মধ্যে যে Na+ আর Cl- গুলো একসাথে হয়েছে, তারা একসাথে হওয়ার সময় কি, যখন আমরা বন্ধন গঠন হয় শক্তি নির্গত হয় না? তাহলে এই যে এরা তো আগে বিচ্ছিন্ন অবস্থায় ছিল, পরে একসাথে হয়েছে, তাইলে এক মোল ধর বিচ্ছিন্ন যদি আমরা ওই ক্যাটায়ন আর অ্যানায়নকে একসাথে এনে গ্যাসীয় অবস্থায় যেগুলা ছিল, এক মোল গ্যাসীয় আয়নকে একত্র করে সেটাকে যদি আমরা এক মোল ল্যাটিস বানাই ফেলি, তখন যে পরিমাণ শক্তি নির্গত হয়ে আসবে সেটাকে বলবো ওই যৌগের জন্য ল্যাটিস এনথালপি। মানে আমরা এক মোল Na+ আর এক মোল Cl- আয়নকে একত্রে এনে, বা ওই যখন এইটা ঘটে এরকম দানাদার হয় লবণ, তখন এই ব্যাপারটা ঘটে। তারা একসাথে হওয়ার সময় এই যে তারা একসাথে হচ্ছে, বন্ধন সৃষ্টি হচ্ছে, তাপ নির্গত হচ্ছে, মোট যে পরিমাণ তাপ নির্গত হবে সেটাকে বলবো ওই যৌগটার ল্যাটিস এনথালপি। আচ্ছা, আর হাইড্রেশন এনথালপি কি আজকে তো বললাম, এই লবণকেই যখন পানিতে দেব তখন এই সবগুলো আবার পানির অণুর সাথে, এই পানির অণুগুলাই যে এর পাশে ভিড় জমাবে এভাবে, আর এটার পাশে ভিড় জমাবে এভাবে, মানে এইচ প্রান্তটা থাকবে পজিটিভের দিকে। তো পানির অণুগুলো এসে যখন এই এক মোল Na+ আর Cl- কে বিচ্ছিন্ন করে ফেলবে, তখন পানির অণুর সাথেই যখন Na+ আর Cl- গুলো যুক্ত হবে, তখন তাপ নির্গত হবে। ওইখান থেকে যে পরিমাণ তাপ নির্গত হচ্ছে, তার মানে এক মোল কোনো কেলাস সেটা যদি পানিতে দ্রবীভূত হয়, তখন পানির অণুর সাথে ওই ক্যাটায়ন অ্যানায়নগুলো যুক্ত হয়ে যে পরিমাণ তাপ নির্গত হয়ে আসে, সেটাকে বলবো ওই যৌগের হাইড্রেশন এনথালপি, যেটা আজকে ওই যে ইথান ইয়ার সময় বললাম, প্রশমন তাপের সময় বললাম, ওটা ছিল হাইড্রেশন এনথালপি, এটা ছিল ল্যাটিস এনথালপি। যখন কোনো একটা যৌগের হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির তুলনায় বেশি হবে, তখনই ওই যৌগটা পানিতে দ্রবীভূত হবে। দ্রাব্যতা পড়ানোর সময় এই কথাগুলো বলছি। যখনই হাইড্রেশন এনথালপি, মানে এই যে পানি, ওরা তো নিজেরা একসাথে হয়ে আছে, ওটাকে ভাঙার জন্য পানির অণু এসে যখন এটার সাথে বন্ধন গঠন করবে, যে তাপ নির্গত হয়ে আসবে, সেই নির্গত তাপ গিয়ে এই বন্ধন ভেঙে দিবে। তার মানে অবশ্যই ওরা যুক্ত থাকা অবস্থায় যে শক্তি নিয়েছিল, তার চেয়ে এখান থেকে নির্গত শক্তির পরিমাণ বেশি হওয়া লাগবে। তার মানে হাইড্রেশন এনথালপি যদি কোনো একটা যৌগের জন্য তার ল্যাটিস এনথালপির তুলনায় বেশি হয়, তখন ওই যৌগটা পানিতে দ্রবীভূত হয়। যেসব যৌগ পানিতে দ্রবীভূত হচ্ছে না, তার মানে সেই ক্ষেত্রে ওইসব যৌগের হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপিকে ক্রস করতে পারতেছে না, ভাঙতে পারতেছে না ওদেরকে। ওকে, আচ্ছা, এই সংজ্ঞা ছিল। আর আরেকটা সংজ্ঞা, সেটা হচ্ছে পরমাণুকরণ তাপ। হ্যাঁ হ্যাঁ ভাই, বল। আচ্ছা, আমি কি উল্টা লিখছিলাম? আচ্ছা, আমি চিত্রের মধ্যে মনে হয় উল্টা লিখছি, একটু ঠিক করে নিস। সোডিয়ামের পাশে
পজিটিভের পাশে নেগেটিভ হবে। এই আমি কথা বলতে গিয়ে উল্টা করে ফেলছি হয়তো, এরকম হবে আর কি। হ্যাঁ, একটু বুঝে নিস, নেগেটিভের পাশে পজিটিভ আসবে, পজিটিভের পাশে নেগেটিভ আসবে। আচ্ছা, পরমাণুকরণ তাপ বুঝাই যাচ্ছে যে অণু থেকে পরমাণু বানাবো। সো ধর এই যে আমরা ক্লোরিন গ্যাস নিলাম যেটা অণু অবস্থায় আছে, এটাকে পরমাণু বানায় ফেলবো, তাহলে নর্মালি এরকম অবস্থা হওয়ার কথা। ওকে, সো এটা গ্যাস ছিল, এটাও গ্যাসীয় অবস্থায় যাবে। সো আমরা 1 মোল বানাইতে চাই, 1 মোল যদি বানাইতে চাই তাহলে এখানে হাফ দেওয়া লাগবে। ওকে, তাহলে কোনো পদার্থের একটা পদার্থকে সম্পূর্ণ গ্যাসীয় অবস্থায় একটা পরমাণুতে পরিণত করব, 1 মোল পরমাণুতে পরিণত করব, তার জন্য যে পরিমাণ তাপ দেওয়া লাগবে সেটাকে বলবো পরমাণুকরণ তাপ। একটু বুঝলে, বিক্রিয়াগুলো বুঝে বুঝে পড়লেই সংজ্ঞাগুলো পারবি, পরীক্ষায় আসে। আরেকটা সংজ্ঞা আসে, সেটা হচ্ছে দ্রবণ তাপ। আচ্ছা, ও বলতেছে কার্বন ডাইঅক্সাইডের পরমাণুকরণ তাপ আছে কিনা। কার্বন ডাইঅক্সাইড সাধারণত পরমাণুকরণ তাপগুলা শুধুমাত্র মৌলের ক্ষেত্রে খাটে। ওকে, বুঝছিস ভাই, মৌলের ক্ষেত্রে খাটে। ওকে, আচ্ছা এবার আসি কি যেন দ্রবণ তাপ, লাস্টের সংজ্ঞাটা। আমার নোটের মধ্যে এগুলা সবই পাবি, আর নোট ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে, কালকে বা হাইস্ট পরশু এর মধ্যে পেয়ে যাবে। দ্রবণ তাপটা ছিল কোনো একটা পদার্থ, ধর আমরা সোডিয়াম ক্লোরাইড, এটাকে পানিতে দ্রবীভূত করতে চাই, অবশ্যই 1 মোল পরিমাণ নিব। এটাকে পুরাপুরিভাবে দ্রবীভূত করতে, পুরাপুরিভাবে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটাকে বলবো ওই পদার্থের দ্রবণ তাপ। ওকে, যে কোনো একটা পদার্থের 1 মোলকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে, দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটাকে বলবো ওই পদার্থের দ্রবণ তাপ। সো এই চ্যাপ্টারের আর কিছু আশা করি বাদ জানে, আর যেগুলা আমি বাদ দিয়ে যাচ্ছি, আচ্ছা অনুগঠন তাপ হচ্ছে ওই উল্টাটা হবে আর কি, পরমাণু থেকে অণুতে রূপান্তর করলে। আচ্ছা যা হোক, আর যদি কোনো সংজ্ঞায় বা ইয়াতে প্রবলেম থাকে, আর যেগুলা বাদ দিয়ে গেলাম সেগুলা দরকার নাই দেখি বাদ দিছি, মানে আর কি এখন দেখে অনেক কঠিন লাগতে পারে কিন্তু জিনিসগুলো সহজ। তুই পুরো চ্যাপ্টার পড়ার পরে বা যখন ঠান্ডা মাথায় ওটা নিয়ে বসবি, লেখা অনেক দেখা যায় এজন্য মনে হয় অনেক বেশি কিছু, কিন্তু এখান থেকে আসলে এগুলাই আসবে, এগুলার বাইরে আর কিছু আসবে না। আর হচ্ছে ওই কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে তোদের যদি এখন প্র্যাকটিক্যাল করাইতো তাইলে ওগুলা করাইতো, যেমন দ্রবণ তাপ নির্ণয়ের পদ্ধতি, তারপরে হচ্ছে প্রশমন তাপ নির্ণয়ের পদ্ধতি, এগুলা প্র্যাকটিক্যালে ছিল, তখন প্র্যাকটিক্যালে দেখানোর কথা ছিল, যেহেতু এখন নাই আপাতত দরকার নাই, পরে যদি অনার্সে তোদের সুযোগ হয় এগুলা দেখার তো তখন ওগুলা করবি। আচ্ছা এই পর্যন্ত এই চ্যাপ্টার শেষ করতেছি তাইলে আমি, তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা পরীক্ষার কথা বলতিছে, তোরা সবাই কি পরীক্ষা দিতে প্রস্তুত? আচ্ছা ঠিক আছে, দাঁড়া তুই তো বলতেছিস, বাকিরা সবাই বললে আমি একটা পরীক্ষা নিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা তাইলে আমার টাইম প্রায় শেষের দিকে, সেকেন্ড পেপার শুরু করার ইচ্ছা আমার, তবে আমি পোল ক্রিয়েট করব গ্রুপে, যেটাতে ভোট বেশি পড়বে সেটাই শুরু করব। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।